তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা একটি নতুন ভিডিওতে আবারও আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমার টপিক হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন। তোমরা তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্নের একটি শীট পেয়েছো এবং এই কাঠামোবদ্ধ প্রশ্নটি কি সেটা সম্পর্কে আজকে তোমাদেরকে জানানোর জন্যই আমার আজকের ভিডিও। কাঠামোবদ্ধ প্রশ্ন হচ্ছে এমন একটা প্রশ্ন বা এমন একটা আঙ্গিকের প্রশ্ন যেটাতে প্রথমেই একটা গল্প থাকে এবং সেই গল্পের মাধ্যমে কিছু যোগ বিয়োগ গুণ ভাগ বা স্থানীয় মান ভগ্নাংশ এই সংক্রান্ত কিছু প্রশ্ন করা হয়। এই সব কিছু মিলিয়েই হয় কাঠামোবদ্ধ প্রশ্ন। তার মানে হচ্ছে একটা কাঠামোবদ্ধ প্রশ্নের ভেতরে একটা গল্পের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ সকল ধরনের প্রশ্নের যে প্যাটার্নগুলো আছে সবগুলোই এই কাঠামোবদ্ধ প্রশ্নের মধ্যে আসে। তো তোমরা যেহেতু এখন বার্ষিক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আর আমি তোমাদের এই কাঠামোবদ্ধ প্রশ্নের শীটটি তৈরি করেছি ভগ্নাংশ এবং তোমাদের 73 পৃষ্ঠার সমস্যা সমাধান এই দুটো অংশকে মিলিয়ে। তাই এখানে যোগ বিয়োগ এবং ভগ্নাংশ সংক্রান্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা পাবে, সাথে গুণ আর ভাগও পাবে। তো এক কথায় বলতে গেলে আমি তোমাদের সমস্যা সমাধানের যে অঙ্কগুলো আছে সেগুলোকেই আমি এক একটা গল্প বানিয়েছি এবং সেটার সাথে সাথে আমি এগুলোতে কিছু প্রশ্ন অ্যাড করেছি, কিছু প্রশ্ন প্যাটার্ন এখানে আমি যোগ করেছি। তো খুবই সহজ এই কাঠামোবদ্ধ প্রশ্ন। আর এই কাঠামোবদ্ধ প্রশ্নর এই শীটটি বা এই অঙ্কগুলো তোমাদেরকে করানোর উদ্দেশ্য হচ্ছে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে তোমাদের সকল প্রশ্নই কিন্তু কাঠামোবদ্ধ প্রশ্নের আগেই থাকবে। তারই প্রস্তুতি স্বরূপ আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের শীটের যে 6টা অঙ্ক আছে, যেটা আমি 73 পৃষ্ঠা এবং ভগ্নাংশর সমন্বয়ে করেছি, সেগুলোর সলিউশন করব। তো একেবারেই চিন্তা না করে চলো আমরা শুরু করি আমাদের কাঠামোবদ্ধ প্রশ্নের 1 নম্বর প্রশ্নের সমস্যার সমাধান। প্রশ্নের শীটটি তোমাদের কাছে আছে, চলো 1 নং প্রশ্নটা আমরা পড়ে দেখি। 1 নং প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদের কাছে শীট আছে। দেখো 1 নং প্রশ্নের গল্পটা কি। 1 নং প্রশ্নে বলেছে একটি ঝুড়িতে 74টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। দুইটি ঝুড়ি লিচু একত্র করে 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো। তো এই অঙ্কটা কিন্তু আমরা আগেই করেছি, আমাদের কিন্তু এই প্যাটার্নের অঙ্ক আমরা 73 পৃষ্ঠার সমস্যা সমাধানে করেছি। এটা খুব পরিচিত আমাদের একটা গল্প। তো এরই আঙ্গিকে আমি যেহেতু বলেছি আমি ভগ্নাংশ সহ সমস্যা সমাধান সহ আমি কাঠামোবদ্ধ প্রশ্নটা তৈরি করেছি। দেখো সেই প্রেক্ষিতে আমি ক নম্বরে দিয়েছি বিয়োগ করো 1 বিয়োগ 9/8। তার মানে আমি এখানে একটা ভগ্নাংশের বিয়োগ দিয়েছি। তাহলে ভগ্নাংশের বিয়োগ বা যোগ আমরা পারি, তো সেই প্রেক্ষিতে আমাকে আর নতুন করে তোমাদের ভগ্নাংশ বোঝানোর দরকার হবে না। যদি কারোর ভগ্নাংশে কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভগ্নাংশের আমার যে ভিডিওটা আছে সেটা অবশ্যই তোমরা দেখে নেবে। আর চলো এখন সরাসরি আমরা 1-এর কয়ের যে বিয়োগ করো ভগ্নাংশটি আছে সেটাকে সলভ করি। দেখো প্রথমেই আমি অঙ্কটা তুলি। 1 বিয়োগ 9/8 সমান সমান, এখানে আমার লসাগু হবে 9। 9 দিয়ে 1 কে গুণ করলে হবে 9 কে 9, আর উপরে যে 8 আছে সেটা থাকবে। 9 থেকে 8 বিয়োগ করলে আমি পাচ্ছি 1। আমি লিখব উত্তর বিয়োগফল 9/1। 1-এর খ দেখো, 1-এর খতে বলেছে মোট কতটি লিচু আছে। তাহলে আমরা আমাদের যে গল্পটা আছে 1-এর গল্প সেটাতে চলে যাই। সেটাতে দেখো প্রথমে বলা আছে যে একটি ঝুড়িতে 74টি লিচু আছে এবং অন্য একটি ঝুড়িতে 70টি লিচু আছে। তাহলে মোট কতটি লিচু আছে, তার মানে হচ্ছে আমাকে দুই ঝুড়ির লিচুগুলোকে যোগ করতে হবে। তাহলে চলো আমরা লিখবো প্রথম ঝুড়িতে আছে 74টি লিচু। দ্বিতীয় ঝুড়িতে আছে 70টি লিচু। যেহেতু মোট তার মানে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি লিখব সুতরাং মোট লিচু যোগ করব 4 আর 0-তে 4 হলো, 7 আর 7 যোগ করলে হবে 14। মোট লিচু 144টি। আমি লিখব উত্তর মোট 144টি লিচু আছে।
একের গতে দেখো প্রশ্ন করা হয়েছে মোট লিচু ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। তাহলে এই অঙ্কটা কিন্তু আমরা আগেই করেছি। আমাদের খতে আমরা মোট লিচু পেয়েছি ১৪৪টি লিচু। ১৪৪টি লিচু আমি যদি ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। তাহলে আমরা লেখা শুরু করি। ৮ জন পায় ১৪৪টি লিচু, সুতরাং একজন পায় ১৪৪ ভাগ ৮টি লিচু। আমরা রাফ করব অবশ্যই। ৮ ভাগ ১৪৪, ৮ দিয়ে আমি ১৪কে ভাগ করব, একবার যাবে। ৮ কে ৮, ৮ দুগুণে ১৬, ১৬ বড় হয়ে যায়, তাই এখন আমি ১৪ থেকে ৮কে বিয়োগ করব ৬, আর আমার এখানে যে ৪ আছে সেটা নামিয়ে দেব। ৮ এর নামটা ৬৪ পর্যন্ত পড়লে আমি পাবো ৮, ৮ ৮ ৬৪। তাহলে আমি পেয়ে গেলাম আমার উত্তর ১৮। তাহলে এখানে হবে ১৮টি লিচু। উত্তর আমি লিখব, উত্তর প্রত্যেকে ১৮টি করে লিচু পেল। ঘ নম্বর প্রশ্নটা দেখো। ঘ নম্বর প্রশ্নটা ঠিক গ এর মতোই, শুধুমাত্র সংখ্যাটা পরিবর্তন করা হয়েছে। ঘতে বলেছে মোট লিচু ৪ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। তার মানে গতে আমি ৮ জন দিয়ে ভাগ করেছিলাম, এখন আমি ৪ জন দিয়ে ভাগ করব। লেখাটা একই হবে। ৪ জন লিচু পায় ১৪৪টি, সুতরাং একজন লিচু পায় ১৪৪ ভাগ ৪টি। রাফ করব। ৪ ভাগ ১৪৪, ৪ এর নামটা করব ১৪ পর্যন্ত। ৩ ৪ ১২, ৪ ৪ ১৬ বেশি হয়ে যায়, তাহলে ৩ বার যাবে ১২। ১৪ থেকে ১২ বিয়োগ করলে পাচ্ছি ২, ২৪। ৪ এর নামটা যদি ২৪ পর্যন্ত পড়ি, ৪ ৬ ২৪ হয়ে গেল ৩৬। আমি পেয়ে গেলাম আমার উত্তর ৩৬টি। উত্তর লিখব, প্রত্যেকে ৩৬টি করে লিচু পায়। একের ও দেখো, খুবই সহজ একটি অঙ্ক। বলা হয়েছে প্রথম ঝুড়ির লিচু দ্বিগুণ হলে মোট কয়টি লিচু হবে। তাহলে আবার আমি আমার গল্পটাতে চলে যাই। গল্পতে বলা হয়েছিল প্রথম ঝুড়িতে লিচু আছে ৭৪টি, কিন্তু এখন আমাকে বলেছে প্রথম ঝুড়ির লিচু যদি দ্বিগুণ করা হয়, মানে ২ গুণ করা হয়, তাহলে আমি ৭৪-এর সাথে ২কে গুণ করে দেব। তাহলে আমার যে গুণফলটা হয় সেটার সাথে আমার দ্বিতীয় ঝুড়ির লিচুটাকে যোগ করে আমাকে বলতে হবে যে মোট কয়টি ঝুড়ি আছে। তাহলে চলো আমরা বোর্ডে লিখি। প্রথম ঝুড়ির লিচু দ্বিগুণ করলে হয় ৭৪ গুণ ২। আমরা পাশাপাশি গুণ করি। ২ দিয়ে ৪কে গুণ করি, ৪ দুগুণে ৮। ২ দিয়ে 7কে গুণ করি, ৭ দুগুণে ১৪। এত ১৪৮টি। যদি কারোর পাশাপাশি গুণ করতে প্রবলেম হয় তাহলে আমরা উপরে নিচে এইভাবে রাফ করেও কিন্তু অঙ্কটা করতে পারি। তাহলে আমি প্রথম ঝুড়ির এখন আমি লিচু পাচ্ছি ১৪৮টি, আর আমার দ্বিতীয় ঝুড়ির লিচু আছে ৭০টি। তাহলে আমি লিখব, সুতরাং মোট লিচু সমান সমান ১৪৮ যোগ ৭০টি। আমি পাশাপাশি যোগ করি, 0 আর ৮, এটাকে যোগ করলে পাচ্ছি আমি ৮। আমি ৭ দিয়ে ৪কে গুণ করি, ৭ দিয়ে 4কে আমি যোগ করব, ৭ দিয়ে 4কে যোগ করলে আমি পাচ্ছি ৮ ৯ ১০ ১১, ১১-র ১ হাতে যাচ্ছে ১, ১ হাতের ১, আর এই ১ যোগ করলে পাচ্ছি আমি ২, ২১৮টি। তাহলে আমার উত্তর হবে মোট লিচু ২১৮টি। ২ নং প্রশ্নটি, চলো ২ নং প্রশ্নের গল্পটা আমরা পড়ে দেখি।
বলেছে একটি ঝুড়িতে ৭৪টি লিচু আছে, অন্য একটি ঝুড়িতে ৭০টি লিচু আছে। দুইটি ঝুড়ির লিচু একত্র করে ৮ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাহলে আমার একে যে গল্পটা ছিল দুইয়েও আমার সেই একই গল্প আছে, কিন্তু দেখো নিচে অঙ্কগুলো একটু চেঞ্জ করা আছে। কিন্তু প্রথম অঙ্কটা দেখো, প্রথমে কতে আছে যোগ করো, ভগ্নাংশের যোগ, যেটা আমরা পারি। আমরা চলো আগে 2 এর কয়ের ভগ্নাংশের যোগটাকে করি। দেয়া আছে 6/3 যোগ 6/4, 6 উপরে হবে 3 যোগ 4, উপরে হবে 7, 3 আর 4 কে যোগ করলে নিচে হচ্ছে 6, 6/7। তাহলে আমি লিখব উত্তর যোগফল 6/7। 2 এর খ দেখো, সেই একই প্রশ্ন করা হয়েছে যেটা আমার 1 এর খতেও ছিল, মোট কতটি লিচু আছে। তো সেই আমার আগের অঙ্কটাই হবে। আমি লিখব প্রথম ঝুড়িতে আছে ৭৪টি লিচু, দ্বিতীয় ঝুড়িতে আছে ৭০টি লিচু, যোগ করতে হবে। তাহলে আমি লিখব সুতরাং মোট লিচু 4, 7, 7, 14, 144টি। উত্তর হবে মোট লিচু 144টি। 2 এর গ দেখো, আমার 1 এর গ এর মতো একই প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। আমার গল্পের মধ্যে দেয়া আছে যে প্রত্যেক আমাদের এই যে 144টি লিচু, একটি ঝুড়িতে 74 এবং অপর ঝুড়িতে 70টি আছে, এটা 8 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে হবে। তাহলে প্রত্যেকে কয়টি লিচু পাবে। তো একই ভাবেই আমি লিখব 8 জন পায় 144টি লিচু, সুতরাং একজন পায় 144 ভাগ 8টি লিচু। একটু আগে আমরা একের গ যখন করেছি তখন আমরা রাফ করেছিলাম, আমরা জানি অ্যান্সারটা কি হবে, তাই আমি আর এখন রাফ করলাম না। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই রাফ করে নেবে। উত্তর হবে 18টি লিচু। উত্তর প্রত্যেকে 18টি করে লিচু পায়। 2 এর ঘ দেখো, একই অঙ্ক, 1 এর ঘতে যা ছিল, মোট লিচু 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে প্রত্যেকে কয়টি করে লিচু পাবে। তাহলে আমি আমার একই নিয়মে অঙ্ক করব। আমি লিখব 4 জন পায় 144টি লিচু, সুতরাং একজন পায় 144 ভাগ 4টি লিচু। এখানেও সেই আগের কথাই আমি বলবো, আমি 1 এর ঘতে এটার আমি রাফ করেছিলাম, এখানে আর নতুন করে আমি রাফ করব না। এখানে আমার উত্তর হবে 36টি লিচু। তোমাদের প্রয়োজন হলে অবশ্যই তোমরা রাফ করে নেবে। উত্তর প্রত্যেকে 36টি করে লিচু পায়। দেখো, এখানে একটা নতুন প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হয়েছে একটি লিচুর দাম 6 টাকা হলে লিচুগুলোর মোট দাম কত। তো আমরা দেখো 2 এর ক্ষয়ে আমরা কিন্তু মোট লিচুর সংখ্যা বের করেছি 144টি, আর তাহলে একটি লিচুর দাম যদি 6 টাকা হয় তাহলে 144টি লিচুর দাম কত। তো সেই হিসেবে আমি এখন আমার অঙ্কটি করব, তার মানে এটা আমাকে গুণ করে বের করতে হবে। অবশ্যই আমরা প্রশ্নটা দেখে বুঝতে পারছি। চলো আমরা বোর্ডে যাই। আমরা লিখব খ থেকে পাই মোট লিচু 144টি, একটি লিচুর দাম 6 টাকা, সুতরাং 144টি লিচুর দাম
অবশ্যই বেশি হবে, 144 গুণ 6 টাকা। এখানে আমি পাশাপাশি গুণ করতে পারি, তোমাদের প্রবলেম হলে তোমরা উপরে নিচে করবে, আমি পাশাপাশিটা দেখিয়ে দিই। 6 দিয়ে আমি 4 কে গুণ করব, 4 6 24 4, হাতে থাকলো আমার 2। 6 দিয়ে আমি আবার পাশের 4 কে গুণ করব, 4 6 24 আর আমার হাতে 2 হবে 26। 26 এর 6, হাতে আছে আমার 2। 6 দিয়ে আমি 1 কে গুণ করি, 6 1 6 আর আমার হাতে 2 যোগ করলে হবে 8, 864 টাকা। তোমাদের প্রবলেম হলে তোমরা এটাকে রাফে উপরে নিচে করে গুণটা করে ফেলবে। উত্তর মোট দাম 864 টাকা। 3 নং আমার যে কাঠামোগত প্রশ্ন আছে, চলো তার গল্পটা দেখে নেই। 3 নংয়ে বলেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য 30 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দিল। মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। এটা আমাদের 73 পৃষ্ঠার একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা অনেকবার করেছি, তাই গল্পটা আমাদের কাছে পরিচিত। তো এখানেও দেখো কতে আমি দিয়েছি একটি বিয়োগ করো, ভগ্নাংশের বিয়োগ। প্রথমে আমরা সেই বিয়োগটা করে নিই। চলো, বিয়োগে বলেছে 6 ভাগের 5 বিয়োগ 6 ভাগের 2। সহজ একটি অঙ্ক, 5 বিয়োগ 2 3। তো এখানে 3 দিয়ে আমার 6 কে ভাগ করা যায়, 3 1 কে 3, 3 দুগুণে 6, তাই এখানে আমাকে অবশ্যই এইভাবে অঙ্কটা দেখাতে হবে। তাহলে উত্তর হচ্ছে 2 ভাগের 1। আমি লিখব উত্তর বিয়োগফল 2 ভাগের 1। 3 এর খতে দেখো বলা হয়েছে শিক্ষার্থীরা মোট কত টাকা দেব। তাহলে আমরা উপরের যে গল্পটা আছে সেটাতে আমরা দেখেছি 30 জন শিক্ষার্থী প্রত্যেকে 80 টাকা করে চাঁদা দিয়েছে। তো আমার কতে আমি করেছিলাম যে দুইটি ঝুড়ির, আমি 2 নং এবং 1 নং এ করেছিলাম, দুইটি ঝুড়িকে আমার যোগ করলে আমার অ্যান্সার চলে আসতো। কিন্তু এখানে দেখো 30 জন শিক্ষার্থীর প্রত্যেকে একজন 80 টাকা করে দিয়েছে। তো 30 বার 80 কে যোগ করার চেয়ে আমার এখানে গুণ করে ফেলা বেটার। তার মানে ক্ষয়ের অ্যান্সারটা আমার অবশ্যই গুণ হবে। তাহলে আমি লিখি, চলো, একজন শিক্ষার্থী দেয় 80 টাকা, সুতরাং 30 জন শিক্ষার্থী দেয় 80 গুণন 30 টাকা। তোমাদের আমি ক্লাসও বলেছি এবং বলেছি যে খুব সহজে আমরা কিভাবে গুণগুলো করতে পারি। যখন আমাদের সর্বশেষ সংখ্যা শেষে শূন্য থাকে তখন আমাদের গুণগুলো করা কিন্তু মুখে মুখে অনেক সহজ হয়ে যায়। যেমন এখানে আমি 8 আর 3 কে গুণ করব, 3 আর 8 কে আমি যদি গুণ করি তাহলে হবে 3 8 24। এরপরে আমার যে দুইটা শূন্য আছে আমি এখানে এই শূন্য দুটো বসিয়ে দিলেই কিন্তু আমার উত্তরটা চলে আসে 2400 টাকা। তো যখন এই শূন্য থাকবে আমার একক ঘরে তখন কিন্তু আমার গুণ করাটা খুব সহজ হয়ে যায়। আমি সরাসরি শুধু আমার সংখ্যাটাকে গুণ করলেই হয়ে যায়, আর যতগুলো শূন্য আছে ততগুলো শূন্য আমার অ্যান্সারের পরে বসিয়ে দিলেই আমার উপযুক্ত যে অ্যান্সারটা হবে সেটা চলে আসে। তো তোমাদের যদি এখানে এইভাবে পাশাপাশি আমি যেভাবে খুব সহজ একটা ট্রিক্স এখানে ফলো করেছি, যদি সেটাতে প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই এটাকে 80 আর 30 কে রাফে নিচে নিচে গুণ করে এই অ্যান্সারটা বের করবে। এখানে আমি শর্টকাট পদ্ধতিতে করেছি তাই আমি রাফটা দেখালাম না। আমার অ্যান্সার চলে এসেছে 2400 টাকা। তাহলে আমি উত্তর লিখব 2400 টাকা দিল। গ দেখো বলা হয়েছে যদি শিক্ষার্থী 50 জন থাকতো তবে মোট কত টাকা চাঁদা হতো। তাহলে আমার গল্পে দিয়েছে 30 জন শিক্ষার্থী, 30 জন শিক্ষার্থীর জায়গায় যদি 50 জন শিক্ষার্থী হতো তাহলে মোট চাঁদা কত হতো। তাহলে আমি ক্ষয়ের নিয়মেই করব, শুধু 30 এর জায়গায় আমি 50 কে গুণ করব 80 এর সাথে। তো আমি সেটা লিখি যে যদি শিক্ষার্থী সংখ্যা 50 জন হতো তাহলে একজন শিক্ষার্থী দেয় 80 টাকা, সুতরাং 50 জন শিক্ষার্থী দেয় 80 গুণ 50 টাকা।
এখানেও আমি সেই একই নিয়ম ফলো করতে পারি। আমি 8 আর 5 কে গুণ করে দিই, 5 8 এ হবে আমার 40, আর আমার পরবর্তী যে দুটো সংখ্যার সাথে যে দুটো শূন্য আছে সেই দুটো অ্যাড করে দিলে কিন্তু আমার গুণফলটা চলে আসে। এটা আমি মুখে মুখে করে ফেললে আমার জন্য কিন্তু খুব সুবিধাজনক হয়, তাহলে কিন্তু আমার অঙ্কটাও খুব দ্রুত হয়ে যায় এবং আমার ট্রিক্সটাও কিন্তু কাজে লেগে যায়। কিন্তু যদি কারোর এভাবে পাশাপাশি করতে প্রবলেম হয় তারা অবশ্যই রাফ করবে। তাহলে দেখো এখানে 50 আসার সাথে সাথে 30 এর জায়গায় এখন 50 এসেছে, তাই আমার রেজাল্টটাও এসে গেছে 4000 টাকা, টাকাটাও বেড়ে গেছে। তাহলে উত্তর হবে মোট চাঁদা 4000 টাকা। 3 ঘ দেখো বলা হয়েছে প্রত্যেক বন্যার্থ কত টাকা করে পান। তাহলে আমি আরেকবার আমার গল্পে চলে যাই। গল্পে বলা হয়েছে যে মোট টাকা বন্যায় ক্ষতিগ্রস্ত 10 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। তো আমি যখন আমার ক্ষয়ের উত্তরটা করছিলাম 3 ক্ষয়, তখন কিন্তু আমি পেয়েছিলাম মোট চাঁদার পরিমাণ। প্রত্যেক শিক্ষার্থী যখন চাঁদা দিয়েছে তখন 2400 টাকা ছিল। এই 2400 টাকা যখন 10 জন বন্যায় ক্ষতিগ্রস্ত লোকের মধ্যে আমি সমানভাবে ভাগ করে দেব, তার মানে আমাকে এই অঙ্কটা ভাগ করতে হবে এবং ভাগ করলে আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব যে প্রত্যেক ব্যক্তি কত টাকা করে চাঁদাটা পাবে বা টাকাটা পাবে। চলো তাহলে বোর্ডে আমি লিখবো খ থেকে পাই মোট চাঁদা 2400 টাকা। তাহলে আমি এখন লিখব যে 10 জনের মধ্যে সমানভাবে বিতরণ করা হয়। তাহলে আমি লিখি 10 জন পায় 2400 টাকা, সুতরাং একজন পায় 2400 ভাগ 10 টাকা। রাফ করি, 10 ভাগ 2400, 24-এর মধ্যে আমি 10 দিয়ে ভাগ করি, 2 বার যাবে, 10 দুগুণে 20, বিয়োগ করলে 24 থেকে 20 পাচ্ছি আমি 4, উপর থেকে একটা শূন্যকে আমি নিয়ে আসি। তাহলে 10 দিয়ে আমি যদি 40-কে ভাগ করি, 4 10 40, বাকি থাকে শূন্য। 10 দিয়ে বা যা দিয়েই আমি শূন্যকে ভাগ করি না কেন সেখানে অ্যান্সার হবে শূন্য। তাহলে আমি উত্তর পেয়ে গেলাম 240 টাকা। তার মানে প্রত্যেকে 240 টাকা করে পাবে। তাহলে আমি উত্তর লিখব, উত্তর প্রত্যেক বন্যার্থ 240 টাকা করে পান। ও নাম্বার দেখো, ও নাম্বারে বলা হয়েছে স্কুল কমিটি যদি 10,000 টাকা দেন তাহলে মোট কত টাকা হবে। তার মানে এখানে শুধু শিক্ষার্থীদের চাঁদা ছিল 2400 টাকা। স্কুল থেকে যদি সবাই মিলে 10,000 টাকা দেয় তাহলে মোট টাকার পরিমাণ কত হবে। তো এটা আমরা দেখে সহজেই বুঝতে পারছি যে এখানে এটাকে আমাকে যোগ করতে হবে। তাহলে আমি লিখি খ থেকে পাই, ফার্স্টে আমি লিখি ও, খ থেকে পাই শিক্ষার্থীদের চাঁদা 2400 টাকা। স্কুল কমিটি 10,000 টাকা দিলে মোট টাকা পরিমাণ সমান সমান 10,000 যোগ 2400 টাকা। পাশাপাশি আমি যোগ করতে পারি, শূন্যর সাথে শূন্যকে যোগ করলে শূন্য হবে, শূন্যর সাথে শূন্য শূন্য, 4-এর সাথে শূন্যকে যোগ করলে হবে 4, 2-এর সাথে শূন্যকে যোগ করলে হবে 2, আর 1-এর সাথে যোগ করার কিছু নেই, তাই একই থাকবে। তাহলে হবে 12,400 টাকা। উত্তর লিখব, মোট 12,400 টাকা হবে। 4 নং প্রশ্নের গল্পটা চলো পড়ে দেখি। 4 নং এ বলেছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ।
4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 6 বছর। তো এই অঙ্কটার এই গল্পটাও কিন্তু আমাদের পরিচিত, 73 পৃষ্ঠায় এই অঙ্কটা কিন্তু আমরা করেছি। তো আমরা আশা করছি এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। প্রথমেই দেখো কতে আছে যোগ করো, ভগ্নাংশের যোগ, আমরা এটা করে ফেলি। চলো, কতে বলেছে 4 ভাগের 2 যোগ 4 ভাগের 2, 4 উপরে হবে 2 যোগ 2, উপরে 2 আর 2 যোগ করলে হচ্ছে 4, তাহলে 4 দিয়ে 4 কে ভাগ করা যায়, 1 হবে। তাহলে উপরেও 1 আছে, নিচেও 1 আছে, তাহলে আমার শুধু 1 লিখলেই হয়ে যাবে। আমি লিখব উত্তর যোগফল 1। 4 খ দেখো বলেছে পুত্রের বর্তমান বয়স কত। আমরা গল্পটাতে যদি চলে যাই তাহলে দেখো লেখা আছে 4 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 6 বছর। তার মানে 4 বছর আগে ছেলের বয়স ছিল 6 বছর, তাহলে 4 বছর পরে যদি ছেলের বয়স বা পুত্রের বয়স আমি বের করতে চাই তাহলে আমাকে 4 বছর যোগ করতে হবে। তো আমি এখন লিখি, চলো 4 নং খ, পুত্রের বর্তমান বয়স সমান 6 যোগ 4 বছর সমান সমান 10 বছর। উত্তর পুত্রের বর্তমান বয়স 10 বছর। 4 গতে দেখো বলেছে পিতার বর্তমান বয়স কত। তো গল্পতেই আমার বলা আছে, দেখো বলা আছে পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 4 গুণ। তাহলে আমার পুত্রের বর্তমান বয়সের সাথে 4 কে গুণ করলেই আমি আমার পিতার বর্তমান বয়স পেয়ে যাব। তাহলে চলো আমরা বোর্ডে লিখি, পুত্রের বর্তমান বয়স দশ বছর। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। সুতরাং পিতার বর্তমান বয়স সমান সমান 10 গুণ 4 বছর। তাহলে আমরা 10 নামটা করি, 4 10 40 বছর। পেয়ে গেলাম পিতার বয়স, লিখব উত্তর 40 বছর। দেখতে পাচ্ছ এরপরে যে প্রশ্নটা ঘ, সেটাতে বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত। তো আমরা জানি সমষ্টি মানে হচ্ছে যোগ বা যোগফল। তাহলে পিতা আর পুত্রের বর্তমান বয়স আমরা খ এবং গতে বের করেছি, তাহলে ঘতে আমাকে যোগ করলেই হবে যে পিতার বয়স এবং পুত্রের বয়সকে যোগ করলে মোট যত হয় ততই পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তো এক্ষেত্রে আমি লিখব ঘ, পিতার বর্তমান বয়স 40 বছর, পুত্রের বর্তমান বয়স 10 বছর। যোগ করতে হবে, সুতরাং সমষ্টি 0 4 আর 1 যোগ করলে 5, 50 বছর। তাহলে উত্তর লিখব পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। ও নম্বর দেখো, ও নম্বরে বলেছে 10 বছর পর পিতার বয়সের অর্ধেক কত হবে। খুবই ট্রিকি একটা প্রশ্ন এখানে করা হয়েছে। 10 বছর পর, তার মানে পিতার বর্তমান বয়স আছে 40 বছর, 10 বছর পরে তার বয়স হবে 40-এর সাথে আমি যদি 10 যোগ করি তাহলে হবে 50 বছর। এই 50 বছর বয়সের অর্ধেক 10 বছর পরে তাহলে কত হবে। তাহলে সেক্ষেত্রে আমাকে প্রথমে 10 বছর পর পিতার বয়স কত হবে সেটাকে বের করতে হবে, এবং সেই পিতার বয়সকে যদি পিতার বয়সের অর্ধেক করি তাহলে সেই অর্ধেক করতে হলে
আমাকে অবশ্যই তাকে ভাগ করতে হবে। তো অর্ধেক মানে আমরা এটাকে জানি হাফ করে ফেলতে হবে, মানে 2 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে আমরা 10 বছর পর পিতার বয়স কত হবে সেটা যোগ করে বের করি। লিখব 10 বছর পর পিতার বয়স 40 যোগ 10 বছর সমান সমান 50 বছর। 50 বছরের অর্ধেক সমান সমান 50 ভাগ 2 বছর। আমরা যদি রাফ করি 2 ভাগ 50, 2 দিয়ে 5 কে ভাগ করি 2 বার যাবে, 2 দুগুণে 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1 পাচ্ছি, শূন্যকে নামিয়ে দিলাম, 2 দিয়ে 10 কে ভাগ করলে হবে 5, 5 দুগুণে 10, পেয়ে গেলাম 25 সমান সমান 25 বছর। তাহলে পেয়ে গেলাম যে 10 বছর পরে যে পিতার বয়স সেটাকে অর্ধেক করলে হয় 25 বছর। তাহলে আমি উত্তর লিখব 25 বছর। 5 নং প্রশ্নের গল্পটা দেখো। বলেছে সুরমা প্রতি ডজন 90 টাকা দরে 6 ডজন ডিম বিক্রি করে। সে যত টাকা পায় তা থেকে 85 টাকা বাজারে খরচ করে, বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে। এই ধরনের অঙ্ক কিন্তু আমরা সমস্যা সমাধানে করেছি, তাই এই গল্পটাও আমাদের পরিচিত। একই প্রেক্ষিতে আমি প্রথমে ভগ্নাংশের একটি বিয়োগ দিয়েছি, চলো বিয়োগটা আগে করি। বিয়োগে আছে 7 ভাগের 4 বিয়োগ 7 ভাগের 3, 4 বিয়োগ 3, 4 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 1, নিচে 7 যা আছে তাই থাকবে। উত্তর বিয়োগফল 7 ভাগের 1। দেখো খতে বলা হয়েছে 6 ডজন ডিমের দাম কত। গল্পের মধ্যে বলাই আছে যে সুরমা প্রতি ডজন 90 টাকা দরে, তার মানে একটি ডিমের দাম, প্রতি ডজন ডিমের দাম দেয়া আছে 90 টাকা। তাহলে 6 ডজন ডিমের দাম বের করতে হলে আমাকে অবশ্যই সেটা গুণ করে বের করতে হবে। যেহেতু আমার সব ক্লু দেওয়া আছে, আমি চলো বোর্ডে লিখি। 1 ডজন ডিমের দাম 90 টাকা, সুতরাং 6 ডজন ডিমের দাম 90 গুণ 6 টাকা। আমি পাশাপাশি গুণ করে ফেলি। 6 দিয়ে 0 কে গুণ করলে হচ্ছে 0, 6 দিয়ে 9 কে গুণ করি 6 নং 54, 540 টাকা। তোমাদের যদি প্রবলেম হয় নিচে নিচে করবে। উত্তর 540 টাকা। 5 গ দেখো বলা হয়েছে 85 টাকা বাজারে খরচ করলে তার কাছে কত টাকা থাকবে যা সে ব্যাংকে জমা রাখবে। তো আমরা একটু আগে খতে পেলাম যে প্রতি ডজন 90 টাকা দরে যে 6 ডজন ডিম সুরমা প্রতি ডজন বিক্রি করা হয়েছে, 6 ডজন সে বিক্রি করেছে, তাতে সে 540 টাকা করে পেয়েছে। তাহলে 540 টাকা থেকে সে 85 টাকা বাজারে খরচ করে। তো খরচ করে ফেলা মানেই হচ্ছে বিয়োগ, বিয়োগ করে ফেলার পর যে বিয়োগ ফলটা থাকবে সেই টাকাটাই সে ব্যাংকে জমা রাখে। তাহলে চলো আমরা অঙ্কটা করি। বোর্ডে দেখতে পাচ্ছ আমি লিখেছি ডিম বিক্রি করে পায় 540 টাকা, যেটা আমরা খ থেকে পেয়েছি। এরপরে আমি লিখেছি বাজারে খরচ করে 85 টাকা। এই 85 টাকাকে খরচ করে ফেলার পরে বাকি যে টাকা থাকে সেটা সে ব্যাংকে জমা রাখে। তো 540 থেকে আমি 85কে বিয়োগ করে পেয়েছি 455 টাকা, তাই আমি লিখেছি সুতরাং ব্যাংকে জমা রাখে 455 টাকা। আর উত্তরেও আমি একই কথাই লিখেছি 455 টাকা সুরমা ব্যাংকে জমা রাখে। দেখো 5 ঘতে বলেছে যে যদি সে 50 টাকা বাজারে খরচ করতো তাহলে তার কাছে কত টাকা থাকতো। তার মানে সে 85 টাকার পরিবর্তে যদি 50 টাকা খরচ করতো তাহলে তার কাছে টাকার পরিমাণ কি থাকতো। তাহলে একই নিয়মেই আমরা অঙ্কটা করব, শুধু 85 জায়গায় 50 হয়ে যাবে, কিন্তু হবে বিয়োগ। প্রথমে আমি দেখি ডিম বিক্রি করে পায় 540 টাকা, বাজারে খরচ করে 50 টাকা। একইভাবে বিয়োগ হবে তার কাছে থাকে
বিয়োগ করে ফেলি, 0 আর 0তে 0, উপরে 4, 14, 14 থেকে 5 যদি আমি বিয়োগ করি তাহলে হবে 9, হাতে থাকে 1, 5 থেকে 1 বিয়োগ করলে থাকছে 490 টাকা। তাহলে তার কাছে 490 টাকা থাকতো। আমি লিখব উত্তর, তার কাছে 490 টাকা থাকতো। কোন নাম্বার দেখো, খুব সহজ একটা অঙ্ক দেয়া আছে, প্রতি ডজন 85 টাকা হলে 5 ডজন ডিমের দাম কত? তো এটা খুবই সহজ, যে 1 ডজন ডিমের দাম দেয়া আছে 85 টাকা, তাহলে 5 ডজন ডিমের দাম অবশ্যই আমাকে গুণ করে বের করতে হবে। চলো বোর্ডে লিখে ফেলি। 1 ডজন ডিমের দাম 85 টাকা, সুতরাং 5 ডজন ডিমের দাম 85 গুণ 5 টাকা। আমি পাশাপাশি গুণ করে ফেলি, 5 দিয়ে 5 কে গুণ, 5 5 এ 25, হাতে আছে 2, 5 দিয়ে 8 কে গুণ, 5 8 এ 40 আর হাতের 2 এ 42, 425 টাকা। তোমাদের প্রবলেম হলে অবশ্যই পাশে রাফ করবে নিচে নিচে। উত্তর 425 টাকা। 6 নং প্রশ্নের জন্য চলো গল্পটা দেখি। বলা হয়েছে তাহমিনা 50টি বেলুন কিনলো, এর থেকে 8টি বেলুন সে নিচে রাখলো, অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিল। তো এখানেও দেখো, প্রথমে আমি একটা ভগ্নাংশ দিয়েছি, কতে যোগ করো। প্রথমে আমরা যোগ করে একটা করে নেই। 5 ভাগের 1 যোগ 5 ভাগের 3, 1 যোগ 3, 3 আর 1 যোগ করলে হচ্ছে 5 ভাগের 4। উত্তর যোগফল 5 ভাগের 4। 6 খতে বলেছে তাহমিনা বেলুন নেওয়ার পর মোট কয়টি বেলুন রইল। তো আমরা আমাদের গল্পটাতেই দেখেছি যে 50টি বেলুন ছিল, সেখান থেকে 8টি বেলুন তাহমিনা নিয়ে গেল মানে এটা বিয়োগ হবে। তাহলে আমরা দেখি, চলো বিয়োগ করে যে কয়টি বেলুন রইল। তাহলে আমি লিখি, তাহমিনা বেলুন কিনলো 50টি, নিজে নিল 8টি। তাহলে অবশ্যই আমি বিয়োগ করব। তাহলে আমি লিখব, সুতরাং অবশিষ্ট রইল, বিয়োগ করে ফেলি, 0 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে আছে 1, 5 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 4, 42টি। উত্তর হবে মোট বেলুন 42টি। গ দেখো, বলা হয়েছে যদি তাহমিনা অবশিষ্ট বেলুন 6 জন বন্ধুকে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে বেলুন পেল। তাহলে একটু আগে আমি ক্ষয় পেয়েছি, আমার মোট বেলুন সংখ্যা আছে 42টি, তাহমিনা 8টি নিয়ে যাওয়ার পরে এখন এই 42টি বেলুন যদি আমি 6 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিই তাহলে প্রত্যেকে কয়টি করে বেলুন পাবে। তাহলে এটা আমি ভাগ করে বের করব। আমি লিখব মোট বেলুন 42টি, 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পায় 42 ভাগ 6টি। 6 নামটা পড়লেই আমি পেয়ে যাব 60টি। এটা আমাকে আর রাফ করার দরকার নেই, প্রত্যেকে 60টি করে বেলুন পায়। উত্তর আমি লিখব প্রত্যেকে পায় বা প্রত্যেকে 60টি করে বেলুন পায়। ঘ নম্বর প্রশ্ন দেখো, একেবারে সহজ একটা প্রশ্ন। যদি তাহমিনা 10টি বেলুন নিচে রাখতো তাহলে মোট কয়টি বেলুন থাকতো। তো আমরা গল্পে দেখেছি 50টি বেলুন তাহমিনা কিনেছে, সেখান থেকে তাহমিনা যদি 10টি বেলুন নিজের কাছে রেখে দেয় তাহলে অবশ্যই সেটা আমার বিয়োগ করে বের করতে হবে যে বাকি কয়টি বেলুন থাকে। এই অঙ্কটাও ঠিক আমাদের ক্ষয়ের মতোই হবে। একইভাবে আমি লিখব মোট বেলুন 50টি,
তাহমিনা নেয় 10টি, বিয়োগ করে ফেলবো। সুতরাং অবশিষ্ট, বিয়োগ করে ফেলি, 5 থেকে 1 গেলে থাকবে 4, 40। তাহলে আমি উত্তর লিখি 40টি বেলুন থাকতো। 2 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে অবশিষ্ট বেলুন 7 জন বন্ধুকে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে বেলুন পেত বা পেল। তো এখানে দেখো আমার যে 42টি বেলুন ছিল যেটা আমি খ থেকে পেয়েছি, সেটা যদি আমি 7 জন বন্ধুকে ভাগ করে দিই, তার মানে আমাকে ভাগ করে বের করতে হবে যে প্রত্যেকে কয়টি করে বেলুন পেল। তাহলে এই অঙ্কটাও আমার সেই গয়ের মতো একই প্রসেসে আমি লিখব যে মোট বেলুন 42টি, 7 জন বন্ধুকে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পায় 42 ভাগ 60টি বেলুন। তাহলে এখানে আমি 7-এর নামটা করব, 6 হবে, 6 7 42, 6টি বেলুন, তার মানে প্রত্যেকে 6টি করে বেলুন পাবে। তাহলে উত্তর লিখি প্রত্যেকে 6টি করে বেলুন পেল। স্টুডেন্টস, আশা করছি কাঠামোবদ্ধ প্রশ্নের যে শীটটি তোমরা পেয়েছো সেই শীটের সকল অঙ্কগুলো তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছো। ভিডিওর এই অঙ্কগুলো তোমরা ভালো করে দেখে তোমাদের কপিতে তুলে নাও এবং বাসায় ভালো করে প্র্যাকটিস করো। এটা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্যই দেওয়া হয়েছে এবং সামনে তোমাদের 4র্থ এবং 5ম শ্রেণীতেও এই কাঠামোবদ্ধ প্রশ্নের মাধ্যমেই কিন্তু অঙ্ক করা হবে। তাই তোমরা এখন থেকেই ভালো করে এই বিষয়ে প্রস্তুতি নাও। আর সামনেই তোমাদের বার্ষিক পরীক্ষা, তোমরা জানো এটার একটা সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে। তো গণিতের যে মান বন্টন, যেটা 80 মার্কের লিখিত পরীক্ষাটা তোমাদের হবে, সেটা তোমরা বোর্ডে দেখে নাও। আমরা বোর্ডে আমি লিখে রেখেছি। তোমাদের মানুষাঙ্ক থাকবে, নামতা থাকবে, জ্যামিতি আর কাঠামোবদ্ধ প্রশ্ন থাকবে তোমাদের বার্ষিক পরীক্ষার। আর নম্বরটাও আমি পাশে দিয়ে দিয়েছি, মানুষাঙ্কের জন্য 10, নামতায় 10, জ্যামিতিতে 20 আর কাঠামোবদ্ধ প্রশ্নে 40। তো এইভাবেই টোটাল 80 মার্কের পরীক্ষা তোমাদের হবে। আশা করছি তোমরা খুব সহজে এবং সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, বাসায় ভালো করে প্র্যাকটিস করো। আর যখন যে জায়গায় বুঝবে না এই ভিডিওতে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, অথবা তোমরা আমাকে সরাসরি ক্লাসে বলতে পারো, অথবা তোমরা আমাকে ইনবক্সেও জানাতে পারো। তো তোমরা আজকে ভালো করে ভিডিওটি দেখো এবং সকল প্রশ্নের উত্তরগুলোকে তোমরা কপিতে তুলে নাও এবং প্র্যাকটিস করো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।